গল্পের নাম সাহেবা শক্তি, লেখিকা সঞ্জিতা বিনতে ছবি, পর্ব সংখ্যা 38। একটা ছেলের গা ঘেঁষে থাকতে তোমার লজ্জা করে না? ফাইজার গম্ভীর গলায় উক্ত বাক্যটি শুনে লাজুক হাসল মেয়েটি। চেহারায় নেকা নেকা ভাব এনে বলল, এমন ড্যাশিং একটা ছেলের গা ঘেঁষে থাকতে পারা তো ভাগ্যের ব্যাপার। আমার আদিবকে দারুণ লাগে, অসম্ভব কেয়ারিং একটা ছেলে। এই দেখুন, আমার শাড়িটাও নিজে সিলেক্ট করে দিয়েছে, পরিয়ে দেয়নি, দাঁতে দাঁত চেপে। ইস, কি যে বলেন না আপু, শাড়ির কুচিগুলো তো সেই ঠিক করে দিয়েছে। আমার তো তখন খুশিতে মরে যেতে ইচ্ছে করছিল। তাহলে বেঁচে আছো কেন? ফাইজার কথা শুনে হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিল সে। কপালের উপর পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে লাজুক ভঙ্গিতে বলল, আশা সম্পর্কে আদিপের ছোট খালার মেয়ে। তার মা বাবা ইতালি প্রবাসী, সেও তাদের সাথেই থাকে। কয়েকদিন আগে আদিবের জরুরি তলবে দেশে এসেছে আশা। ফাইজা কটমট করে তাকিয়ে আছে আশার দিকে। তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না সে। চোখ ঘুরিয়ে এদিক ওদিক আদিবকে খুঁজে চলেছে। মনে হচ্ছে আদিবকে এক মুহূর্ত না দেখে সে মারা যাচ্ছে। ফাইজার বিরক্তি এবার আকাশ ছুঁয়েছে। ছোট ছেলের প্রেমে পড়লে এ এক জ্বালা। রিজেক্ট করেছে, সাথে সাথে আরেকজনের গলায় ঝুলে পড়েছে, আবার শাড়িও পরানো হচ্ছে। বেহায়া মনটারও শেষ পর্যন্ত এই ঢিলা ছেলের প্রেমে পড়তে হলো। প্রেমিক হওয়ার বেসিক কোনো গুণই নেই ফালতু ছেলের, অথচ তার ভাইকে দেখো, বউয়ের প্রেমে দেওয়ানা হয়ে আকাশে বাতাসে উড়ছে। আরেকজন গোপন ভালোবাসার পিএইচডি করে ফেলেছে, একমাত্র সেই এভাবে পাবদা মাছের মতো হাঁ করে আছে। ফাইজা গমগমে পায়ে এগিয়ে গেল ফারহানা বেগমের দিকে। শাহানা বেগম, সায়রা বেগম সহ অনেকেই সেখানে গল্প করছে। আফরিন বেগমও আছেন সেখানে, পাশে এক ছেলের সাথে কথা বলছে আদিব। সম্ভবত কোনো কাজ বুঝিয়ে দিচ্ছে। ফাইজা আগুন চোখে সেদিকে একবার তাকিয়ে ফারহানা বেগমকে ডাকলো। ফারহানা বেগম শুনেও না শোনার ভান করে আছে। পরপর কয়েকবার ডাকতেই ফারহানা বেগম কপাল কুঁচকে বললেন, ছাগলছানার মতো ম্যামে করছো কেন? কি চাই তা বলো, বড় হয়েছো, এখন আর আম্মুকে লাগবে কেন? সব সিদ্ধান্ত তো নিজেই নিতে পারো। ফাইজা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। ফারহানা বেগমের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে গম্ভীর গলায় বলল, তোমার মেয়ে বুড়ো হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? ছেলে দেখো আমার জন্য, যত দ্রুত সম্ভব বিয়ে করবো আমি। ছেলে যাতে শাড়ি পরাতে না পারে এমন ছেলে খুঁজবে। শাড়ি পরাতে পারা ছেলে আমার একদম পছন্দ না। ফারহানা বেগম মেয়ের উপর বেজায় বিরক্ত। এ কেমন কথা? এখন কি ছেলে ধরে ধরে জিজ্ঞেস করবে শাড়ি পরাতে পারো কি না? আমার মেয়ে শাড়ি পরাতে জানা ছেলে একদমই পছন্দ করে না। আদিব স্থির চোখে তাকিয়ে আছে ফাইজার দিকে। মনে মনে এই মেয়েকে 100 বার করা ফেলেছে সে এতক্ষণে, এখন শুধু হাতে করা বাকি। তবে করার আগে সে একটা ভয়ঙ্কর লজ্জাজনক চুমু খেয়ে নেবে। তার সন্দেহ এতে এই মেয়ে লজ্জায় মরে যাবে। রক্তারক্তির কোনো প্রয়োজন নেই। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, আমাকে শক্ত করে ধরে থাক, যাতে আমি ওই মেয়েটার ধারে কাছেও এখন যেতে না পারি। আর যদি মেয়েটা আমার হাতে হয় তাহলে তোকে আমি দেখে নেব। তোর ভুলের জন্য আমি সারা জীবন সিঙ্গেল থাকতে পারবো না। নে ধর, শক্ত করে হাত ধরে থাকবি। ছেলেটা বোকার মতো তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এখানে তার ভুলটা কি খোঁজার বিন্দুমাত্র চেষ্টা না করে আদিবের হাত ধরে রাখলো শক্ত করে। আদিবের তীক্ষ্ণ দৃষ্টি ফায়দাতে নিবদ্ধ। সাহেবা অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। জ্ঞান ফিরতে সে নিজেকে ফারহানের বাহুবন্ধনে আবিষ্কার করেছে। মনের মধ্যে প্রশান্তি বয়ে গেলেও আচানক ফারহানের উষ্ণ স্পর্শে কেঁপে ওঠে সে। ফারহান একের পর এক চুমু খেয়ে যাচ্ছে সাহেবার পেটে। এদিকে সুরসুরিতে অবস্থা নাজেহাল সাহেবার। ফারহানকে বলতেই সে চুমুর গতি বাড়িয়ে দিয়েছে। এবার থামুন প্লিজ, কি করছেন এখন থেকে? বিবাহিত মেয়েদের সুরসুরি থাকতে নেই বউ, আজ সুরসুরি শেষ করে ব্যবস্থা করছে। আর কোথায় কোথায় সুরসুরি আছে বলে দাও তো, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাহেবা কথা বলতেই ভুলে গেল। মুখ ফুলিয়ে ফারহানের দিকে তাকিয়ে চুপ করে রইল। ফারহান পেট থেকে সরে এসে সাহেবার মাথাটা নিজের বুকে চেপে ধরল। ভরাট গলায় বলল, আমাকে এত খুশি দেওয়ার জন্য ধন্যবাদ বউ। আমাকে বাবার ডাক শোনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা প্যারেন্টস হচ্ছি।
সাহেবা অবাক চোখে তাকালো ফারহানের দিকে। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে গেল সাথে সাথে। কাঁপা কাঁপা হাতটা পেটে রেখে ঢুকরে কেঁদে উঠল সে। ফারহান আগলে নিল তার প্রেয়সীকে, শব্দ করে চুমু খেলো সাহেবার মাথায়, আর অপেক্ষা করতে লাগলো সুখের কান্না থামার। এখনো যে ভালোবাসা শিখতে হওয়া বাকি। ফরহাদের ফোন রিসিভ করছে না নীতি। কি নিয়ে রেগে আছে হাজারবার চিন্তা করেও খুঁজে পায়নি সে। তাই একের পর এক কল করেই যাচ্ছে, উদ্দেশ্য হবু বউয়ের রাগ ভাঙানো। কি সমস্যা? নীতির প্রশ্নে মুচকে হাসলো ফরহাদ। শান্ত গলায় বলল, কোনো সমস্যা নেই তো। তাহলে এতবার কল দিচ্ছেন কেন রেগে? তুমি বড় আম্মু হচ্ছ সেই সংবাদ দিতে? মানে? মানে আমি বড় আব্বু আর তুমি বড় আম্মু হব খুব তাড়াতাড়ি। সাহেবা কনসেপ্ট করেছে সত্যি? নীতি খুশিতে চিৎকার করে উঠেছে। সাবা ওর পাশে ছিল, সে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে নীতির দিকে। আমার আর তরস হয়েছে না, ইস কখন যেতে পারবো ও বাড়িতে। শেষের কথাটা মন খারাপ করে বলল নীতি। ফরহাদ মুচকে এসে মন্থর গলায় বলল, তুমি চাইলে এখনই আসতে পারো, আমি বর বেশে তোমার সামনে হাজির হয়ে যাব। ফরহাদের কথায় লজ্জায় লাল হয়ে গেল নীতি। লাজুক গলায় কথা হারানোর চেষ্টা করে বলল, সাহেবা কোথায়? ও কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো আছে, নিজের রুমে রেস্ট করছে। ও আচ্ছা, আপনি কি এর জন্যই আমার কল রিসিভ করেননি? মিনমিনে গলায়, হুম। আম্মু আর ফাইজা তো বাসায় মাথায় তুলেছিল। আমিও ভাগদার হচ্ছিলাম ওদের খুশি। পুরো বিল্ডিং নিজের হাতে মিষ্টি বিলিয়েছি। ছোট ভাই বাবা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার ঘরে বউ আসারই খবর নেই। তাড়াতাড়ি চলে আসছো আমার ঘরে, আমিও ঝটপট বাবা হয়ে যাই। সাথে সাথে কল কেটেছে নীতি। লোকটা দিন দিন লাকামহীন হচ্ছে। কি হয়েছে সাহেবার? সবার দিকে তাকিয়ে বিস্তর হাসলো নীতি। হাসি মুখে বলল, সাহেবের মা হওয়ার কথা। সাহেবা কাঁদো কাঁদো মুখ বানিয়ে বসে রইল। এভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন? ভ্রু কুঁচকে। তো কি করব, এক বান্ধবী মা হয়ে যাচ্ছে, আরেক বান্ধবীর বিয়ে খেতে এসে চ্যাপ্টা হয়ে পড়ে আছি। আমি সিঙ্গেলই মরবো। এই তোর শ্বশুর আর একটা ছেলে পয়দা করলে কি তার বিল্ডিংয়ের একতলা আমি নিয়ে নিতাম? জাজালো গলায়, এখন আমার কি হবে? নীতি হেসে জড়িয়ে ধরলো সাবাকে। তুই সিঙ্গেলই থাক, আর আমাদের সাথেই থাক। তোর বিয়ে হয়ে গেলে আমাদের কি হবে? তোকে আমি আজীবন সিঙ্গেল ঘোষণা করলাম। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।